আর ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে 2026-এর একটি অ্যানুয়াল ক্যালেন্ডার। সম্প্রতি আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে 2026 সালে। অলরেডি 2025-এর ফর্ম ফিল আপ হয়েছে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস এআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। তার মানে বুঝতে পারছো রেলওয়ে ঠিক কতটা পরিমাণে অ্যাক্টিভ হয়ে গেছে, আর সেই অ্যাক্টিভনেসটাকে কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে একটি সরকারি চাকরির, অবশ্যই একটি কেন্দ্রীয় সরকারি চাকরির। তো আমাদের অনেকেরই স্বপ্ন থাকে যে ভারতীয় রেলওয়েতে চাকরি করার, আর সেই স্বপ্ন আমরা নিজেরাই কিন্তু পূরণ করতে পারি। তো তার জন্য এখন থেকেই জোর কদমে প্রিপারেশন কিন্তু নেওয়া উচিত। মূলত যেই ক্ষেত্রে বা যেই সেগমেন্টে সব থেকে বেশি পরিমাণে আমরা টেন্সড থাকি, আমরা ভয় থাকি, সেগুলোর ওপরেই কিন্তু বেশি পরিমাণে জোর দিতে হবে, আমাদের স্মার্টলি পড়তে হবে। আর সেই বিষয় নিয়েই তোমাদের সঙ্গে ডিসকাশন করব আজকের এই ভিডিওতে। তো সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে একদমই ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট সম্প্রতি তার ফর্ম ফিল আপ হয়েছে 2025 সালের, এবং তার পরীক্ষা কিন্তু হবে মোটামুটি 2026-এর প্রথমের দিকে, অর্থাৎ বলতে পারো যে ফেব্রুয়ারি কিংবা মার্চ, তার মধ্যেই তোমাদের আরআরবি এনটিপিসির কিন্তু পরীক্ষা হওয়ার কথা। এটা একটা এক্সপেকটেশন বা একটা অ্যাজাম্পশন, আবার সেটা চেঞ্জ হতে পারে। ইতিমধ্যে আবার পাবলিশ করে দিয়েছে আরআরবি তার 2026-এর অ্যানুয়াল ক্যালেন্ডার। তো সেখানেও কিন্তু আমাদের আরআরবি এনটিপিসির পরীক্ষা রয়েছে, গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। তো সেই বিষয়ে আমরা দেখব যে এই গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সাধারণ জ্ঞান, এবং আমাদের থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাধারণ জ্ঞান মানে সিএ এবং জিকের মধ্যে আমাদের মূলত কি কি বিষয় পড়তে হবে এবং কি কি বিষয়কে স্কিপ করা যেতে পারে। তো সেই জন্য দেখো লেখা রয়েছে কি পড়তে হবে এবং কি পড়া উচিতই নয়, কি কি পড়তে পারবো বা কি কি আমরা পড়বো না, সিম্পল স্কিপ করলে হয়ে যাবে। তো এক এক করে আমরা ডিসকাশন করব, অবশ্যই করে তোমরা কিন্তু সাথে থাকবে ভিডিওর। সেশনটি ভালো লাগলে লাইক করে ফেলবে, শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে এই রকমের ইনফরমেশনগুলোকে তোমাদের পাঠানোর জন্য বা দেওয়ার জন্য। তো চলো সবার প্রথমে আমরা দেখব মূলত কি কি পড়তে হবে। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তো অনেক বিষয়, আমরা সকলেই জানি যে জেনারেল নলেজ হচ্ছে একটি ভাস্ট জিনিস, আর এই ভাস্ট জিনিসটাকেই আমাদের হাতের মুঠোয় কিন্তু আনতে হবে। তো এই জিকে বা সাধারণ জ্ঞানের মধ্যে মূলত কি কি বিষয় আমাদের পড়া উচিত বা পড়তে হয় বা আমাদের পড়লে সেটা কাজে দেবে, সেটা আমরা একটু দেখে নিই। যেমন প্রথমেই থাকছে ভারতের ইতিহাস, অনেকটাই বড়। প্রাচীন ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস। আর এই ইতিহাসের ক্ষেত্রে আমাদের কি কি পড়া উচিত একটু দেখে নিই। সবার প্রথমে হচ্ছে প্রাচীন, মধ্য এবং আধুনিক ভারতের ইতিহাস। তাও সবকটা কি না, কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের পড়তে হয় যেখান থেকে পরীক্ষায় বারংবার প্রশ্ন আসে, আর এই যে কি ধরনের প্রশ্ন আসে সেটা তোমরা কিন্তু ডেফিনেটলি জানতে পারবে আমাদের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখে। তো যেটা 2024-এর যে পরীক্ষা, ঠিক আছে, সরি 24-এর যে পরীক্ষা যেটা 2025 সালে হলো, ঠিক আছে, 2025-এর যে মানে আমাদের 25 পরীক্ষাটা হবে, তার জন্য অবশ্যই করে 2020-21-এর যে পরীক্ষাটি হয়েছে সেইটার ট্রেন্ডটাও কিন্তু অবশ্যই করে দেখা জরুরি, কারণ সব দরকার নেই, কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, টপিকস রয়েছে যেখান থেকে কিন্তু এক্সামিনার্সরা এক্সামের পেপার সেট করে থাকে। তো সেটা কিন্তু আমাদের দেখতে হবে, নিজেদেরকে অ্যানালিসিস করতে হবে। যদি অসুবিধা হয় তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানাবে, আমি অ্যানালিসিস করে দিয়ে দেবো, ঠিক আছে। প্রাচীন, মধ্য এবং আধুনিক ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, এবং সঙ্গে পড়তে হবে আমাদের স্বাধীনতা সংগ্রাম, কংগ্রেসের অধিবেশন, আইন এবং আন্দোলন, যার মধ্যে কংগ্রেসের যে অধিবেশন খুব ইম্পর্টেন্ট আমাদের আরআরবি এনটিপিসির জন্য।
সাংঘাতিক গুরুত্বপূর্ণ এনটিপিসির ক্ষেত্রে। যদি আমরা অন্যদিকে ভূগোলের কথা বলি, জিওগ্রাফির কথা বলে থাকি, তাহলে জিওগ্রাফি বা ভূগোলের ক্ষেত্রেও তো একটা ভাস্ট বিষয় রয়েছে, কিন্তু তার মধ্যেও আমাদেরকে অনেক কিছু বাদ দিতে হবে, অনেক কিছুকে আমরা এক্সট্রা পড়তে হবে। যেমন আমরা যদি বলি যে ভারতবর্ষের ভূগোলের মধ্যে মূলত নদী, পর্বত, মালভূমি এবং তার পাশাপাশি মাটি বা সয়েল খুবই ইম্পর্ট্যান্ট। মাটি থেকে মূলত জিজ্ঞাসা করবে যে এই ধরনের ফসল কোন মানে একটা সামথিং এক্স নামক একটি ফসল, এটি কোন ধরনের মাটিতে উৎপাদন হয় সব থেকে বেশি পরিমাণে। এই ধরনের নদী থেকে এটা কোন নদীর একটি ট্রিবিউটারি উপনদী, বা এই নদীটি কোন দুই পর্বতের মধ্যে দিয়ে বয়ে চলেছে। এই ধরনের যে আমাদের প্রশ্ন, ঠিক সেই প্রশ্নগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। অন্যদিকে যদি আমরা রাজ্য রাজধানীর কথা বলে থাকি, বাঁধ, জাতীয় উদ্যান, জলবায়ু ইত্যাদি, এগুলোও কিন্তু একই রকমভাবে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, একই রকমভাবে গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাহলে ভারতের যে ভূগোল বা ইন্ডিয়ান জিওগ্রাফি, সেই ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে আমাদের মূলত এই বিষয়গুলিকে পড়া জরুরি। অন্যদিকে যদি আমরা সংবিধান বা রাষ্ট্রনীতি বা পলিটির কথা বলে থাকি, এটাও তো অনেক বিষয় রয়েছে, অনেক টপিক। তাহলে কি কি স্যার বাদ দেবো, কি কি বাদ দেবো না, কি কি পড়তে হবে দেখে নাও। সবার প্রথমে সংবিধান, তার যে প্রিয়াম্বল, সেই প্রিয়াম্বলটাকে ভালো করে একটু দেখো, ঠিক আছে? প্রিয়াম্বলটাকে আগে ভালো করে দেখো কোথায় কি লেখা রয়েছে, ঠিক আছে? প্রিয়াম্বলকে কে কি নামে ডেকেছে বা কে কি নামে নামকরণ করেছে, সেই নামকরণগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে আমাদের যে মৌলিক অধিকার, কর্তব্য, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এগুলোর থেকেও বেশি ইম্পর্টেন্ট কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সংবিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্টিকেলস, বিভিন্ন গুরুত্বপূর্ণ পার্টস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কেডিউল। এই প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা যে আমাদের টপিক, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যায় আমাদের পরীক্ষার ক্ষেত্রে। অন্যদিকে যদি আমরা রাষ্ট্রপতির কথা বলে থাকি, যদি আমরা প্রধানমন্ত্রীর কথা বলে থাকি, যদি আমরা সংসদের কথা বলে থাকি, গভর্নরের কথা বলে থাকি, নির্বাচন কমিশনের কথা বলে থাকি, এইগুলোও কিন্তু একই রকমভাবে ইম্পর্টেন্ট হয়ে যায়। তাহলে আমরা এই পার্টে দেখলাম ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের ভূগোল, ভারতের সংবিধান বা পলিটি। আমরা চলে আসছি এবার অর্থনীতি বা ইকোনমিক্সের ক্ষেত্রে। রেলের ক্ষেত্রে বা আমাদের আরআরবি ক্ষেত্রে ইকোনমিক্স কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে থাকছে বর্তমান সময়। এখানে শুধুমাত্র ইকোনমি থেকে নয়, বরং ইকোনমিক্স থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে, ইকোনমিক্স থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে থাকছে, ঠিক আছে? মূলত যেই ইকোনমিক্সটা হচ্ছে আমাদের এনসিইআরটি বেসড, এনসিইআরটি বেসড যে ইকোনমিক্স, সেই এনসিইআরটি বেসড ইকোনমিক্স জিজ্ঞাসা করছে। মূলত জিজ্ঞাসা করছে কোথা থেকে? মূলত জিজ্ঞাসা করছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই থেকে। চাহিদা যোগান রয়েছে, ঠিক আছে? প্রোডাকশন রয়েছে, অর্থাৎ উৎপাদন, প্রোডাকশন, ঠিক আছে? অ্যান্ড তার সঙ্গে যে কস্ট অর্থাৎ ব্যয়, সেই ব্যয়টাও কিন্তু একই রকম ভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে জিডিপি, মুদ্রাস্ফীতি অর্থাৎ ন্যাশনাল ইনকাম বা জিডিপি, মুদ্রাস্ফীতি, বাজেট, ব্যাংকিং, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কিছু গুরুত্বপূর্ণ কাজ, ঠিক আছে? বিভিন্ন সরকারি প্রকল্প, মুদ্রানীতি, এই যে বিষয়গুলি রয়েছে না, এই বিষয়গুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ইকোনমির ক্ষেত্রে। এগুলোকে বেশি করে এমফাসাইজ করে পড়লেই মোর দ্যান এনাফ। চলে আসছি আমরা জেনারেল সায়েন্সের ক্ষেত্রে। আমরা সকলেই জানি যে রেলের ক্ষেত্রে জেনারেল সায়েন্স কিন্তু অত্যন্ত একটা ভাইটাল রোল প্লে করে, এবং অবশ্যই করে সেটা হচ্ছে এনসিইআরটি বেসড হতে হয়। এনসিইআরটি বেস যদি কেউ পড়তে পারো, ব্যাস, তাহলে তার আর সায়েন্সের ক্ষেত্রে কিন্তু কোনো ভয় থাকছে না। সেটা ফিজিক্স হতে পারে, সেটা কেমিস্ট্রি হতে পারে, সেটা বায়োলজি হতে পারে, বা সেটা আমাদের কম্পিউটার হতে পারে, ঠিক আছে? মূলত পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের যে সাধারণ বিষয়, জেনারেল যে সাবজেক্ট বা জেনারেল যে টপিকস রয়েছে, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে যদি আমরা বলে থাকি দেহের অঙ্গ প্রত্যঙ্গ, অসুখ বিসুখ, বৈজ্ঞানিক আবিষ্কার, এই বিষয়গুলিও কিন্তু আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যায়। থাকছে আমাদের স্ট্যাটিক জিকে। যত আমরা যাচ্ছি আমাদের আপকামিং ইয়ার্সগুলোর দিকে, তত কিন্তু এই যে স্ট্যাটিক জিকে, এই স্ট্যাটিক জিকের পোর্শন ক্রমশ কমছে। ঠিক আছে, স্ট্যাটিক জিকের পোর্শন ক্রমশ কমছে, ট্র্যাডিশনাল জিকের পোর্শন কিন্তু ক্রমশ বাড়ছে। ট্র্যাডিশনাল জিকে কি? ট্র্যাডিশনাল জিকে মানে হচ্ছে এই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এই জেনারেল সায়েন্স, এই বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন ক্রমশ বেশি জিজ্ঞাসা করছে রাদার দ্যান স্ট্যাটিক জিকে। ঠিক আছে, স্ট্যাটিক জিকে থেকেও প্রশ্ন আসছে, কিন্তু সংখ্যাটা আগের থেকে অনেকটা কমে গেছে। তো আমাদের মূলত আলোচনা করার মানে উচিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন এবং তার থিম থাকছে পুরস্কার। পুরস্কার অর্থাৎ ভারতরত্ন, পদ্মশ্রী, গ্যালেন্টারি অ্যাওয়ার্ড, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট থাকছে। আমাদের এখানে বই মানে বুকস অ্যান্ড অথর, কে কোন বই লিখেছে। বাট এই যে বুকস অ্যান্ড অথর, এই বুকস অ্যান্ড অথর বা ইম্পর্টেন্ট ডেজ, এটা অবশ্যই করে কিন্তু দরকার আমাদের যে রিসেন্ট ইয়ার। অবশ্যই করে দরকার কি? অবশ্যই করে দরকার হয়ে যাচ্ছে রিসেন্ট ইয়ারের, অর্থাৎ আমাদের বর্তমান যে বছর, সেই বর্তমান বছরে ঠিক মানে কে কোন বই লিখেছেন বা কি গুরুত্বপূর্ণ দিবস পালন করা হয়েছে, কি তার থিম ছিল 2025-এর অর্থাৎ কারেন্ট ইয়ারের, সেটাও কিন্তু ইম্পর্ট্যান্ট হয়ে যায়। ঠিক আছে, তো এই বিষয়গুলোকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা মূলত এটা সাধারণ জ্ঞান থেকে দেখে নিলাম। এবারে চলে আসছি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। একটা কথা বলে রাখি, আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের যে পোর্শনটা রয়েছে, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনটা কিন্তু দিয়ে আসছে একদমই রিসেন্ট ইয়ার। ঠিক আছে, বলা বাহুল্য রিসেন্ট মান্থ। ঠিক আছে, রিসেন্ট মান্থস। ধরো যদি তোমাদের এক্সাম হয়ে থাকে ফেব্রুয়ারি 2026-এ, ফেব্রুয়ারি 2026 যদি তোমাদের পরীক্ষা হয়, তাহলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জিজ্ঞাসা করবে, তাহলে তোমাদের সিএ কিন্তু জিজ্ঞাসা করবে অবশ্যই করে ডিসেম্বর, জানুয়ারি, নভেম্বর। একদম রিসেন্ট মান্থের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করছে, একদম, তাও আবার ইন ডিটেলে। আর সেই প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা নখদর্পণে নিয়ে আসতে চাও, তাহলে প্রত্যেক দিন ঠিক সকাল 11টায় যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে থাকে, প্রত্যেক দিন ঠিক সকাল 11টায় যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে থাকছে, সেই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো অবশ্যই করে সেই ক্লাসটা কিন্তু ফলো করতে ভুলো না। এভরিডে সকাল 11টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে থাকে, যেখানে আমরা ইন ডিটেল ডিসকাশন করে থাকি, সঙ্গে আমরা এমসিকিউজও আলোচনা করি, যার মধ্যে আমাদের জাতীয় খবর, আন্তর্জাতিক খবর, নিয়োগ এবং মানে আমাদের পদত্যাগ, পুরস্কার, সম্মাননা, খেলাধুলা, বই মহল বা আমাদের বই ও লেখক, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সে। আর এই বিষয়গুলোকেই আমাদের কিন্তু ক্রমশ মাথায় রাখতে হবে, আমাদেরকে রিভিশন করে যেতে হবে। ঠিক আছে, আর বলে রাখছি একদমই যেটা দেখতেই পারছো যে লাস্ট যে 6 to 8 মান্থস, তার মধ্যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই মোর দ্যান এনাফ আমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবির ক্ষেত্রে। ঠিক আছে, চলে আসবো আমাদের এবার কি কি পড়া একদমই উচিতই নয়, কি কি আমরা স্কিপ করলেও করতে পারি, আমরা এগুলোকে ইগনোর করতে পারি, অর্থাৎ আমাদের স্মার্টলি পড়তে হবে। তো পড়া উচিত নয় তার মধ্যে হচ্ছে আমাদের প্রথমেই সাধারণ জ্ঞানের ইতিহাস, হিস্ট্রি। ইতিহাসের যে অতিরিক্ত ইনফরমেশন, খুঁটিনাটি যে তথ্য রয়েছে, যেমন দর্শন বা অপ্রয়োজনীয় যে রাজবংশ, সেগুলোকে আমরা ইজিলি স্কিপ করতে পারি। বিদেশের ভূগোল, ফরেন মানে আমাদের যে অন্যান্য দেশের যে জিওগ্রাফি, সেগুলো আমাদের সেভাবে না পড়লেও চলে, জাস্ট কয়েকটা ওই মাউন্টেন্স, রিভার্স, এইগুলো জাস্ট টুকটাক যেগুলো ইম্পর্টেন্ট হয়ে যায় সেগুলোকে দেখলেই হয়ে যায়। চলে আসছি আমরা রাষ্ট্রনীতি বা সংবিধান। যদি আমরা সংবিধানের কথা বলে থাকি, তাহলে সংবিধানের ক্ষেত্রে কিন্তু আমাদের একদমই যে সমস্ত কিছু দরকার তা একদমই নয়। কেসেসগুলো সেভাবে আস্তে আস্তে দরকার পড়ছে না, বিভিন্ন যে সুপ্রিম কোর্টের কেস রয়েছে সেই কেসগুলো দরকার পড়ছে না আমাদের এই সংবিধানের ক্ষেত্রে। জাস্ট যেগুলো বললাম এর আগের পার্টে, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়, সেগুলোকে আমরা আর এগুলোকে আমরা বাদ দিতে পারি।
উন্নত অর্থনীতি বা তত্ত্ব, যে কোনো রকমের যে কেনশিয়ান থিওরি, সেই কেনশিয়ান থিওরি বাদ দিতে পারো, মার্শালেন থিওরি বাদ দিতে পারো, এগুলো দরকার নেই। ঠিক আছে, যেগুলো বললাম সেগুলোকেই এনাফ করো। আর কেমন ধরনের তোমরা ক্লাসেস চাইছো এই আরআরবি, এনটিপিসি, জিকে এবং সিএ রিলেটেড, অবশ্যই করে এই ভিডিওর যে কমেন্ট সেকশন, সেই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না একদমই। ঠিক আছে, যে কোনো আমাদের হায়ার লেভেল যে সায়েন্স, সেই হায়ার লেভেল সায়েন্সকে তোমরা কিন্তু একদমই স্কিপ করতে পারো, কোনো দরকার নেই। 11-12 যে সায়েন্স রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, সেগুলোকে তোমরা কিন্তু স্কিপ করতে পারো। ঠিক আছে, থাকছে আমাদের এছাড়া অন্যান্য যে ডেটা ভিত্তিক যে তত্ত্ব, সেই ডেটা ভিত্তিক তত্ত্ব কিন্তু আমাদের অতিরিক্ত হয়ে যায়, তো সেগুলোকে আমরা কিছু কিছু বাদ দিতে পারি, কিন্তু সব নয়। আমাদেরকে এই যে বললাম স্মার্টলি পড়তে হবে, কোনটা কোনটা দরকার সেটা আমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে, তো সেগুলোকে বুঝে শুনে তবেই কিন্তু বাদ বিচার করা সম্ভব। ঠিক আছে, সাধারণ জ্ঞানের মধ্যে তো আমরা দেখে নিলাম। এবার চলে আসছি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। যদি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কথা বলি, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমরা শুধুমাত্র স্থানীয় এবং আঞ্চলিক যে খবর, সেগুলোকে আমরা বাদ দিতে পারি। ঠিক আছে, কোম্পানির যে মিশন এবং যে স্টক মার্কেট রিপোর্ট, সেগুলোকে আমরা স্কিপ করতে পারি। যে কোনো রকমের যে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড বা যেগুলো ধরো একদমই গুজব চলছে, সেগুলোকে কিন্তু আমরা স্কিপ করতে পারি, অর্থাৎ বাদ দিতে পারি। থাকছে যে কোনো এন্টারটেনমেন্ট রিলেটেড নিউজ, সেগুলোকে আমরা একদমই স্কিপ করতে পারি বা বাদ দিতে পারি। থাকছে এবং অবান্তর যে অর্থনৈতিক পরিসংখ্যান রয়েছে, সেগুলো আমাদের খুব একটা বেশি দরকার নেই, সেগুলোকেও আমরা ডেফিনেটলি কিন্তু বাদ দিতে পারি। তাহলে আমরা কি কি পড়বো না, সেগুলো কিন্তু আমরা মূলত দেখে নিলাম কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজের মধ্যে। তার আগে কি কি পড়বো সেটাও কিন্তু আমরা দেখে নিলাম। যদি তোমরা পরামর্শ বা সাজেশন চাও, সাজেশন হিসেবে তোমরা ডেফিনেটলি কিন্তু আমাদের যে বিএসএসইআই কম্পিটিটিভের যে মান্থলি সিএ, সেই মান্থলি সিএ পিডিএফ অবশ্যই করে পড়বে। ঠিক আছে, তার জেনারেল নলেজের ক্ষেত্রে লুসেন্টটাকে ভালো করে পড়বে, তবে তার থেকে আরও বেটার থাকলে সেটাকে পড়তে পারো। এনসিইআরটিটাকে ভালো করে একটু পড়ো ফর সায়েন্স, এনসিইআরটি, এই এনসিইআরটিটাকে ভালো করে পড়ো ফর জেনারেল সায়েন্স। বেশি পরিমাণে কিন্তু আমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, মক টেস্ট ব্যাক টু ব্যাক কিন্তু দিতে হবে, সেটা সেকশনাল হোক বা সেটা আমাদের পুরো ফুল লেন্থ মক টেস্ট হোক না কেন। আর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের বলেই দিলাম যে প্রত্যেক দিন ঠিক সকাল 11টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে থাকে, সেই প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা ফলো করতে থাকো। এবং বিকেল 5টার সময় তোমাদের কিন্তু হয়ে থাকে অবশ্যই করে স্ট্যাটিক জিকের সেশন, তো সেই স্ট্যাটিক জিকের ক্লাসটাও কিন্তু ফলো করতে পারো। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো বললাম 6 থেকে 8 মাসের পড়লেই এনাফ, আর কোনো কিছু দরকার অ্যাজ সাচ নেই। আর সেই কারণেই তোমাদের জন্য কিন্তু এসে গেছে আমাদের আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডিকে টার্গেট করে দিশারি নামক একটি ফ্রি ব্যাচ, যেটা তোমরা অ্যাপ্লিকেশন থেকে ডেফিনেটলি পেয়ে যাবে। ঠিক আছে, বিএসএসইআই কম্পিটিটিভ যে অ্যাপ, সেই বিএসএসইআই কম্পিটিটিভ অ্যাপে তোমরা কিন্তু পেয়ে যাবে একদম যেটা ফ্রি অফ কস্ট। ঠিক আছে, একদমই ফ্রি অফ কস্ট বলতে পারো। তো সেটা যারা এখনো পর্যন্ত এনরোল করোনি, অবশ্যই করে এনরোল কিন্তু করে ফেলো। কোথায় হবে? বিএসএসইআই কম্পিটিটিভ অ্যাপে গুগল প্লে স্টোরে যাবে, গুগল প্লে স্টোর থেকে তোমরা কিন্তু এটাকে ইনস্টল করে ফেলতে পারো। নামটা লিখে দিচ্ছি আমি এখানে তোমাদের সুবিধার্থে, বিএসএসইআই কম্পিটিটিভ অ্যাপ। ঠিক আছে, এর যে ফ্রি কোর্স, সেই ফ্রি কোর্সের মধ্যে অবশ্যই করে কিন্তু পেয়ে যাবে। ফ্রি কোর্সের মধ্যে সার্চ করবে দিশারি, এবং সে তার মধ্যে এনরোল করে ফেললেই তোমরা প্রত্যেকটা ক্লাস কিন্তু পেয়ে যাবে, একদমই প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। তো অবশ্যই আর কিসের দেরি, একদমই তোমরা ক্লাসগুলোকে করতে থাকবে। ঠিক আছে, কোনো যদি ইস্যু হয় ক্লাস রিলেটেড, জিজ্ঞাসা যদি থাকে, একদমই আমার সঙ্গে তোমরা কানেক্ট করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে 9836778123। আই রিপিট, 9836778123। এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে ভুলো না। সেশনটি যদি ভালো লাগে অবশ্যই করে সেশনটিকে লাইক করে ফেলবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং কমেন্ট করতে ভুলো না কমেন্ট সেকশানে। আর ঠিক এক্স্যাক্টলি কেমন ধরনের ক্লাসেস চাইছো সেটাও কিন্তু জানিয়ে দিও অবশ্যই করে।
করে এই কমেন্ট সেকশনে কমেন্ট করে। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে পাওয়ার জন্য। তো সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও কিছু গুরুত্বপূর্ণ ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান।